বনানীর গল্প চ্যানেলে সবাইকে স্বাগত। আমি বনানী, পড়ে শোনাচ্ছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প সমগ্র। আজকের গল্প মুক্তি। ওর ভালো নাম বোধহয় ছিল নিস্তারিণী। ওর যৌবন বয়সে গ্রামের মধ্যে অমন সুন্দরী বউ ব্রাহ্মণপাড়ার মধ্যেও ছিল না। ওরা জাতে যুগী। হরিনাথ ছিল স্বামীর নাম। ভদ্রলোকের পাড়ায় ডাকনাম ছিল হরে যুগী। নিস্তারিণীর স্বামী হরিযোগীর গ্রামের উত্তর মাঠে কলা বাগান ছিল বড়। কাঁচকলা ও পাকা কলা হাটে বিক্রি করে কিছু জমিয়ে নিয়ে ছোট মনোহারি জিনিসের ব্যবসা করে। রেশমি চুড়ি 6 গাছা 1 পয়সা, 2 হাত করে 1 পয়সা ইত্যাদি। প্রসঙ্গক্রমে মনে হলো কার মানে ফিতে বটে, কিন্তু কার কি ভাষা? ইংরেজিতে এমন কোনো শব্দ নেই, হিন্দি বা উর্দুতে নেই, অথচ কার কথাটা ইংরেজি শব্দ বলে আমরা সকলেই ধরে নিয়ে থাকি। যাক, সে হরিযোগীর বাড়িতে 2খানা বড় বড় মেটে ঘর, 1খানা রান্নাঘর, মাটির পাঁচিল ঘেরা বাড়ি। অনেক পুষ্যি বাড়িতে দুবেলা 15-16খানা পাত পড়ে। হরিযোগীর মা, হরিযোগীর 2টি ছোট ভাই, এক বিধবা ভাগ্নে, তার 2 ছেলে মেয়ে। সংসার ভালোই চলে। মোটা ভাত, কলাইয়ের ডাল ও ঝিঙে ও লাল ডাঁটা চচ্চড়ির অভাব কোনো দিন হয়নি। গরুর দুধও ছিল 4-5 সের। অবশ্যই দুধের অর্ধেকটা ব্রাহ্মণপাড়ায় যোগান দিয়ে তার বদলে টাকা আসত। গ্রামের মধ্যে সুন্দরী বৌঝির কথা উঠলে সকলেই বলতো হরে যোগীর বউয়ের মতো প্রায় দেখতে। গ্রামের নারী সৌন্দর্যের মাপকাঠি ছিল নিস্তারিণী। গেরস্থ ঘরের বউ স্নান করে ভিজে কাপড়ে ঘোড়া কাঁধে নিয়ে যখন সে গাঙের ঘাট থেকে ফিরত, তখন তার উদ্দাম যৌবনের সৌন্দর্য অনেক প্রবীণের মুন্ডু ঘুরিয়ে দিত। এ গ্রামে একটা প্রবাদ আছে অনেক দিনের। তুলসীদারোগা নদীর ঘাটের পথ ধরে নীলকুঠির ওদিক থেকে ঘোড়া করে ফিরবার সময় তুঁতবটের ছায়ায় প্রস্ফুট তুঁত ফুলের মাদকতার সুবাসের মধ্যে এই সিক্তবসনা গৌরাঙ্গী বধূকে ঘোড়াকাকে যেতে দেখল। বসন্তের শেষ, ঈষৎ গরম পড়েছে, নতুবা তুঁত ফুল সুবাস ছড়াবে কেন? তুলসী দারোগা ছিল অত্যন্ত দুর্ধর্ষ জাহাবাজ দারোগা। হয়কে নয় করবার অমন ওস্তাদ আর ছিল না। চরিত্র হিসাবেও সে নিষ্কলঙ্ক ছিল এমন মনে করবার কোনো কারণ নেই। তুলসী দারোগার নামে অঞ্চলে বাঘে গরুতে এক ঘাটে জল খেত। তার সুনজরে একবার যিনি পড়বেন তার হঠাৎ উদ্ধারের উপায় ছিল না। এ হেন তুলসী দারোগা হঠাৎ উন্মনা হয়ে পড়ল সুন্দরী গ্রাম্যবধূকে নির্জন নদী তীরের পথে দেখে। বধূটিকে সন্ধান করবার লোকও লাগালে। হরিযোগীকে 2-3 বার থানায় যেতে হলো দারোগার সঙ্গে সাক্ষাৎ করতে। কিন্তু নিস্তারিণী ছিল অন্য চরিত্রের মেয়ে। শোনা যায় তুলসী দারোগার পাঠানো বৃন্দাবনী শাড়ি সে পা দিয়ে ছুঁড়ে ফেলে বলেছিল তাদের কলা বাগানের কল্যাণে অমন শাড়ি সে অনেক পরতে পারবে। জাতমান খুইয়ে বৃন্দাবনী কেন, বেনারসি পরবার শখও তার নেই। এই ঘটনার কিছুদিন পর তুলসী দারোগা এখান থেকে বদলি হয়ে চলে যায়। আর একজন লোক কিন্তু কথঞ্চিত সাফল্য লাভ করেছিল অন্যভাবে। গ্রামের প্রান্তে গোসাইপাড়া, গ্রামের মধ্যে তারা খুব অবস্থাপন্ন গৃহস্থ, প্রায় জমিদার। বড় গোসাইয়ের ছেলে রতিকান্ত নদীর ধারে বন্দুক নিয়ে শিকার করতে গিয়েছিল। সন্ধ্যার প্রাককালে শীতকাল। হঠাৎ সে দেখলে কাদের একটি বউ ঘোড়াশুদ্ধ পা পিছলে পড়ে গেল। খুব সম্ভব তাকে দেখে। রতিকান্ত কলকাতায় থাকতো। দেশের ঝি বউকে সে চেনে না। সে ছুটে গিয়ে ঘোড়াটা আগে হাঁটুর ওপর থেকে সরিয়ে নিলে, কিন্তু অপরিচিতা বধূর অঙ্গ স্পর্শ করলে না। একটু পরে সে দেখল বধূটি মাটি থেকে উঠতে পারছে না। বোধহয় হাঁটু মোচকে গিয়ে থাকবে। নির্জন বনপথ, কেউ কোনো দিকে নেই। সে একটু বিব্রত হয়ে পড়ল। কাছে দাঁড়িয়ে বললে, মা, উঠতে পারবে না হাত ধরে তুলব? তারপর সে অপরিচিতার অনুমতির অপেক্ষা না করে তার কোমল হাতখানি ধরে বলল, ওঠো মা, আমার ওপর ভর দিয়ে, কোনো লজ্জা নেই, উঠে দাঁড়াবার চেষ্টা করো তো। কুণ্ঠিতা সংকুচিতা বধূ ছিল না নিস্তারিণী। সে ছিল যুগীপাড়ার বউ। তাকে একা ঘাট থেকে জল আনতে হয়, ধান ভানতে হয়, খাড় কাচতে হয়। সংসারের কাজকর্মে সে অনলস, অক্লান্ত। যেমনি পরিশ্রম করতে পারে তেমনি মুখরা, তেমনি সাহসিকাও বটে। স্বাস্থ্য সৌন্দর্যের গৌরবে তখন তার নবীন বয়সের নবীন চোখ দুটি জগৎকে অন্য দৃষ্টিতে দেখে। সে উঠে দাঁড়ালো। রতিকান্তের সঙ্গে কিন্তু কোনো কথা বললে না।
বুঝতে পারলে গোসাইপাড়ার বাবুদের ছেলে তার সাহায্যকারী। বাড়ি গিয়ে 2-3 দিন পরে সে স্বামীকে দিয়ে এক ছড়া সুপক্ক চাপা কলা ও নিজের হাতের তৈরি বাঁশশলা ধানের খইয়ের মুড়কি পাঠিয়ে দিলে গোসাই বাড়ি। বললে, আমার ছেলেকে দিয়ে এসো গে। নিস্তারিণী সেই থেকে সে একদিনের দেখা সুদর্শন যুবকটিকে কত কি উপহার পাঠিয়ে দিত। রতিকান্তের সঙ্গে কিন্তু কোনোদিন তার সাক্ষাৎ হয়নি। গোসাই বাড়ির ছেলে যুগী বাড়িতে কোনো প্রয়োজনে কোনো দিন আসেনি। রতিকান্ত কলকাতাতেই মারা গিয়েছিল অনেক দিন পরে। নিস্তারিণী 2-3 দিন ধরে চোখের জল থামেনি এ সংবাদ যখন সে শুনলে। গ্রামের অবস্থা তখন ছিল অন্যরকম। সকলের বাড়িতে গোলা ভরা ধান, গোয়ালে 2-3টি গরু থাকত। সব জিনিস ছিল সস্তা। নিস্তারিণীদের বাড়ির পশ্চিম উঠানে ছোট একটা ধানের গোলা। কোনো কিছুর অভাব ছিল না ঘরে, বরং ব্রাহ্মণপাড়ার অনেককে সে সাহায্য করেছে। একবার বড্ড বর্ষার দিনে সে বাড়ির পিছনের আমতলায় ওল তুলছে, এমন সময় বাড়ুজ্যে বাড়ির মেয়ে খান্তমণি এসে বলে, ও যুগী বউ। নিস্তারিণী অবাক হয়ে মুখ তুলে চাইলে। বাড়ুজ্যে বাড়ির মেয়েরা কখনো তাদের বাড়ির বেড়ার ধারে দাঁড়িয়ে কথা বলে না। সে বললে, কি দিদিমণি? একটা কথা বলবো। কি বললো দিদিমণি? আমাদের আজ একদম চাল নেই ঘরে, বাদলায় শুকুচ্ছে না। কাল ধান ভেনে 2টো চিড়ে হয়েছিল, তোমাদের ঘরে চাল আছে, কাঠাখানেক দেবে? নিস্তারিণী এদিক ওদিক চেয়ে দেখলে তার খান্ডার শাশুড়ি কোনো দিকে আছে কি না। পরে বললে, দাঁড়াও দিদিমণি, দেবানি, চাল ঘরে আছে, শাশুড়িকে লুকিয়ে দিতে হবে? দেখতে পেলে বড্ড বকবে আমারে। তা বকুক গে, তা বলে বামুনের মেয়েকে বাড়ি থেকে ফিরিয়ে দেবো? আরেকবার বাড়ুজ্যে বাড়ির বউ তার বৃদ্ধা শাশুড়িকে ঝগড়া করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। সে বউ ছিল গ্রামের মধ্যে নাম ডাকওয়ালা খান্ডার বউ। শাশুড়ির সঙ্গে প্রায়ই ঝগড়া বাঁধাতো। কেরোসিনের টেমি ধরিয়ে শাশুড়ি মুখ পুড়িয়ে দিয়েছিল। পাড়ার কেউ ভয়ে বৃদ্ধাকে স্থান দিতে পারেনি। যে আশ্রয় দেবে তাকেই বড় বউয়ের গালাগালি খেতে হবে। যুগী বউ দেখলে বাড়ুজ্যে বাড়ির বেড়ার কাছে বড় সেগুনতলার ছায়ায় নঠাকুরুন চুপ করে দাঁড়িয়ে হাপুস নয়নে কাঁদছেন। ও গিয়ে বললে, নঠাকুরুন, আসুন আমাদের বাড়ির দাওয়াতে বসবেন। বড় বউ বকেছে বুঝি? নঠাকুরুন সুচিবে মানুষ, তাছাড়া বাড়ুজ্যে বাড়ির গিন্নি হয়ে যুগী বাড়ির আশ্রয় নিলে মান থাকে না। সুতরাং প্রথমে তিনি বললেন, না বউ, তুমি যাও, আমার কপালে যখন চিরদিনে, তখন তুমি একদিন বাড়িতে ঠাঁই দিয়ে আবার কি করবে? নগের বউ যেদিন চটকতলায় চিতের শোবে, সেদিনটি ছাড়া আমার শান্তি হবে না মা। ওই কালনাগিনী যেদিন আমার নগের ঘাড়ে চেপেছে। নিস্তারিণী ভয়ে ভয়ে বললে, চুপ করুন নগিন্নি, বউ শুনতে পেলি আমার স্তক রক্ষে রাখবে না। আসুন আপনি আমার বাড়িতে, এইখানে দাঁড়িয়ে কষ্ট পাবেন কেন মিথ্যে? নগিন্নিকে বাড়ি নিয়ে গিয়ে সে নিজের হাত পা ধুয়ে দিয়ে পিড়ি পেতে দাওয়ায় বসালে। কিছু খেতে দেওয়ার খুব ইচ্ছে থাকলেও সে বুঝলে বড় ঘরের গিন্নি নঠাকুরুন এ বাড়িতে কোনো কিছু খাবে না। খেতে বলাও ঠিক হবে না, সে ভাগ্য সে করেনি। অনেক রাত্রে গিন্নির বড় ছেলে নগেন খুঁজতে খুঁজতে এসে যখন মায়ের হাত ধরে নিয়ে গেল, তখন নিস্তারিণী অনেক অনুনয় বিনয় করে বড় এক ছড়া মর্তমান কলা তাকে দিয়ে বললে, নিয়ে যান দয়া করে, আর তো কিছু নেই, কলা বাগান আছে, কলা ছাড়া মানুষকে হাতে করে আর কিছু দিতে পারিনি। তার স্বামী সেবার রামসাগরের চড়কের মেলায় মনোহারী জিনিস বিক্রি করতে গেল। যাবার সময় নিস্তারিণী বললে, ওগো, আমার জন্য কি আনবা? কি নেবা বলো? ফুলান শাড়ি আনবো? না শোনো, ওসব না। একরকম আলতা উঠেছে, আজ মজুমদারদের বাড়ি দেখে এলাম। কলকাতা থেকে এনেছে মজুমদার মশাইয়ের ছেলে, শিশিনিতে থাকে। কি একটা নাম বললে, ভুলে গিয়েছি। শিশিনিতে থাকে? হ্যাঁ গো, সে বড় মজা। কাটির আগায় তুলো দেওয়া, তাতে করে মাখতে হয়। ভালো কথা, তরল আলতা, তরল আলতা। কত দাম? 10 পয়সা। হ্যাঁ গা, আনবে এক শিশিনি আমার জন্যি? দেখবো এখন, গোটা 5 টাকা যদি খেয়ে দিয়ে মুনাফা রাখতে পারি, তবে এক শিশিনি ওই যে আলতা তোর জন্য ঠিক এনে দেব। এইভাবে গ্রামের ব্রাহ্মণপাড়ার সাথে টেক্কা দিয়ে নিস্তারিণী প্রসাধন দ্রব্য ক্রয় করেছে। তাদের পাড়ার মধ্যে সেই সর্বপ্রথম তরল আলতা পায়ে দেয়। শূদ্রপাড়ার মধ্যে ও জিনিস একেবারে নতুন, কখনো কেউ দেখেনি। আলতা পরবার সময় যে দেখতো সেই অবাক হয়ে থাকতো। হাজরি বুড়ি মাছ বেচতে এসেছে একদিন, সে অবাক হয়ে বলে, হ্যাঁ বড় বউ, ও শিশিনিতে কি কি মাখাচ্ছ পায়ে?
নিস্তারিণী সুন্দর রাঙা পা দুখানি ছড়িয়ে আলতা পরতে বসেছিল। একগাল হেসে বলল, এ আলতা দিদিমা, এরে বলে তরল আলতা। ও মা, পাতা আলতাই তো দেখে এসেছি চিরকাল, শিশিনিতে আলতা থাকে কখনো শুনিনি। কালে কালে কতই দেখলাম, কিন্তু বড় চমৎকার মানিয়েছে তোমার পায়ে বউ। এমনি টুকটুকে রং, যেন জগদ্ধাত্রী পিরতিমের মতো দেখাচ্ছে। এসব 30-35 বছর আগেকার কথা। শীতের সকালবেলা ওদের বড় ঘরের দাওয়ায় ছেঁড়া মাদুরে ছেঁড়া কাঁথা গায়ে নিস্তারিণী শুয়ে আছে। সংসারের সাবেক অবস্থার আর নেই। হরিযোগী বহুদিন মারা গিয়েছে। হরিযোগীর একমাত্র ছেলে সাধনও আজ 3-4 বছর একদিনের জ্বরে হঠাৎ মারা গিয়েছে। সুতরাং নিস্তারিণী এখন স্বামী পুত্রহীনা বিধবা। তার শাশুড়ি এখনও বেঁচে আছে, আর আছে এক বিধবা জায়ের এক মেয়ে, এক ছেলে। 35 বছর আগে সে উচ্ছল যৌবনা সুন্দরী গ্রাম্যবধূটিকে আজ আর রোগগ্রস্তা শীর্ণকায়া মলিন বসনা প্রৌঢ়ার মধ্যে খুঁজে পাওয়া যাবে না। হরিযোগীর মৃত্যুর সঙ্গে তাদের সে গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান অন্তর্হিত হয়েছে। ঘরের চালের খড় নেই। 3-4 জায়গায় খুঁচি দেওয়া খসে পড়া চালে বর্ষার জল আটকায় না। গত বর্ষায় চালের ওপর উচ্ছেলতা গজিয়ে একদিন ঢেকে রেখেছে, মাটির দাওয়ায় খানিকটা ভেঙে পড়েছে। পয়সার অভাবে সারানো হয়নি। কষ্টে শিষ্টে সংসার চলে। সংসারের কর্তা, যারাই সংসারের স্ত্রী, সে চলে যাওয়ায় নিস্তারিণীর আদর এ বাড়িতে আর নেই। আগে ছিল সে সংসারে কর্ত্রী, এখন তাকে পরের হাত তোলা খেয়ে থাকতে হয়। তার ছেলে সাধন বাপের মনোহারি দোকান আর কলা বাগান কোনো রকমে বজায় রেখেছিল। 3 বছর আগের এক ভাদ্র মাসে খুব বৃষ্টির পরে সাধন নদীর ধারে কলা বাগানে কাজ করতে গিয়ে সেখানে মারা গেছে। কেন মারা যায় তার কারণ কিছু জানা যায়নি। সন্ধ্যা পর্যন্ত সাধন ফিরল না দেখে তার ঠাকুমা নাতিকে খুঁজতে খুঁজতে বার হচ্ছে। এমন সময় বেলেডাঙ্গার 2জন মুসলমান পথিক এসে খবর দিল, সাধন মুখ গুজরে কলা বাগানের ধারে পথের কাদার উপরে পড়ে আছে, দেহে বোধহয় প্রাণ নেই। সকলে ছুটতে ছুটতে গেল। গ্রামের লোক ভেঙে পড়ল। সকলে গিয়ে দেখল সাধন সত্যিই উপর হয়ে কাদার উপর পড়ে আছে। সর্বাঙ্গে কাদা মাখা, তার উপর দিয়ে এক পশলা বৃষ্টি হয়ে গিয়েছে। যেখানে শুয়ে আছে সেখানটা রক্ত পড়ে অনেকখানি জায়গা খানিকটা বৃষ্টির জলে ধুয়েও গিয়েছে। রক্তটা পড়েছে সাধনের মুখ থেকে। গরিবের ঘরের ব্যাপার 2 দিনে মিটে গেল। সংসারের অবস্থা আরও খারাপ হয়ে পড়ল ক্রমে। বাড়িতে উপার্জনক্ষম পুরুষ মানুষের মধ্যে বাকি কেবল হরিযোগীর ভাই যুগলের ছেলে বলাই। যুগল বহুদিন পরলোকগত। দাদার মৃত্যুর পরের বছরই সে বিধবা স্ত্রী ও 2 বছরের শিশুপুত্রকে রেখে মারা যায়। পলাই এখন 16 বছরের বেশ কর্মঠ স্বাস্থ্যবান বালক। নিস্তারিণীকে এখন আদর করে নিস্তার বা বড় বউ বলে কেউ ডাকে না। যে ডাকতো সেই নেই। এখন তার নাম সাধনের মা। কেউ ডাকে পিন্টুর ঠাকুমা। পিন্টু সাধনের শিশুপুত্র, এখন তার 3 বছর বয়স। সাধনের বিধবা বউয়ের বয়স এই সবে 17। নিস্তারিণী ডাক দিল, ও পিন্টু, পিন্টু। পিন্টু উঠোনের আমতলায় খেলা করছিল। কাছে এসে বলে, কি ঠাকমা, তোর মাকে একবার ডেকে দে। পিন্টুর ডাকে তার মা এসে দাওয়ায় দাঁড়িয়ে বলল, কি হয়েছে, ডাকছো কেন? আমি আজ 2টো ভাত খাবো, বল তোর ঠাকুমাকে। পুত্রবধূ ঝঙ্কার দিয়ে বললে, ভাত বললি অমনি ভাত খাবা কোথা থেকে? সে আমি বলতে পারবো না ঠাকুরমাকে। তবে একগাল খই কি চিড়ে ভাজে যা হয় যে এখন খিদে মলাম। হ্যাঁ, আমি তোমার জন্যই বামুনপাড়ায় বেরোই, লোকের দৌড়। অসুখ হয়েছে, চুপ করে শুয়ে থাকো। ওরা ওই রকম। সাধনের বউ মুখ ঝঙ্কার দেয়, তাকে একেবারেই মানে না। সেকালের আর একালের মেয়েতে কি তফাৎ, তাই সে ভাবে এক এক সময়। তারও একদিন 17 বছর বয়স ছিল, কখনো শাশুড়ির একটা কথা আর অবাধ্য হতে সাহস হতো না তার। আশ্চর্যই। একটু পরে নিস্তারিণীর শাশুড়ি এসে দূরে দাঁড়িয়ে বলি, হ্যাঁ বউ, তোমার আক্কেলখানা কি? আজ নাকি ভাত খেতে চেয়েছো? জ্বর রয়েছে 24 প্রহরের জন্যি, ভাত খেলেই হলো অমনি। বলি, স্বামী খেয়েছো, পুত্তুর খেয়েছো, দেওর খেয়েছো, এখনও খাওয়ার স্বাদ মেটেনি তোমার? নিস্তারিণী বড় দুর্বল হয়ে পড়েছে অসুখে। তবু সে বলে, সময় পিত্তর তো তুমিও খেয়েছিলে, তবুও 3 পাথর করে ভাত মারো তো 3টি বেলা, লজ্জা করে না বলতি? নিস্তারিণীর শাশুড়ি এ কথার উত্তরে চিৎকার করে গালাগালি দিয়ে কাণ্ডই বাঁধালে। সাধনের বউকে ডেকে বলে দিলে, ওকে কিছু খেতে দিবি না, আজ বলে দিচ্ছি। এই সংসারে যে খাটবে সে খাবে, আমরা সবাই মায়ে ঝিয়ে খাটি, ও শুধু শুধু শুয়ে থাকে।
রোগ নিয়ে শুয়ে থাকলি এ সংসারে চলে না। তার উপর আবার যে সে রোগ নয়, ওকে বলে পাণ্ডুর রোগ। মুখ হলদে, হাত পা ফুলেছে, ও কি সহজ রোগ? ও আর উঠবেও না, খাটবেও না, কেবল শুয়ে শুয়ে পাথর পাথর খাবে। নিস্তারিণী বললে, খাবো খাবো, বেশ করব। আমার খোকা কলা বাগান সামলে রাখতো, তারই আয়ে বাড়ি শুদ্ধ খাওনি। সেই কলা বাগান তদবির করতে গিয়ে বাছা আমার চলে গেল। তোমরা ওদের বাপ ছেলে রক্ত জল করা কলা বাগান, মণিহারি ব্যবসা ঘোচালে, এখন আমায় বসিয়ে খেতে দেবে না তো কি করবে? নিশ্চয়ই দিতে হবে। বাসি আখার ছাই খেয়েও দেবো। ডাইনি রাক্ষসী, আমার সংসার তোর দৃষ্টিতে জ্বলে পুড়ে গেল। নইলে কিনা ছেলো গোলা ভরা ধান ছিল না, হাঁড়ি ভর্তি ডাল ডুল, গোয়াল ভর্তি গরু ছাগল ছিল না কি? উভয় পক্ষে চেঁচামেচি শুনে ওর যা নির্মলা সেখানে এসে পড়ল। এটি হরিযুগীর ছোট ভাই যুগলের বিধবা স্ত্রী। এর একমাত্র পুত্র বলাই এ সংসার একমাত্র উপার্জনক্ষম পুরুষ মানুষ। বলাইয়ের বয়স এই 19 বছর।